এনবিআরকে আস্থাভাজন প্রতিষ্ঠান হিসেবে দেখতে চায় দেশের মানুষ। তাই প্রতিষ্ঠান সম্পর্কে থাকা অবিশ্বাস ও সন্দেহ দূর করার দায়িত্ব কর্মকর্তা কর্মচারীদের। রাজস্ব সম্মেলনে এমন মন্তব্য করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আশ্বাস দেন অন্তর্বর্তী সরকারের সময় এনবিআর কর্মকর্তাদের শাস্তি মওকুফের বিষয়টি পুনর্বিবেচনা করার। এ সময় অর্থমন্ত্রী জানান, রাজস্ব লক্ষ্যমাত্রা উচ্চাভিলাষী নয়। মইনুল হাসান জানাচ্ছেন বিস্তারিত। রাজস্ব আদায়ে গতি আনতে ও কর্মকর্তাদের কর্মচাঞ্চল্য করতে জাতীয় রাজস্ব বোর্ডের এই সম্মেলন, যেখানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি সরকার প্রধানকে কাছে পেয়ে নানা দাবি দাওয়া তুলে ধরেন রাজস্ব কর্মকর্তারা। বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে এনবিআর বিভাজন ইস্যুতে ভীতি তৈরি হয় কর্মকর্তাদের মধ্যে, ফলে ব্যাহত হয় রাজস্ব কার্যক্রম। তাই সেই ঘটনায় কর্মকর্তাদের শাস্তি মওকুফে প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানান সংস্থাটির কর্মকর্তারা। আমরা কাজে ফিরে গেলাম, কিন্তু আমাদের সবচেয়ে বেস্ট লট অফিসার্স যাদের আমরা বলি, সেই দক্ষ এবং যোগ্য অফিসারদের একটা বড় অংশকে শাস্তিমূলক ব্যবস্থার আওতায় আনা হলো, পদোন্নতি বঞ্চিত করা হলো। জাতীয় রাজস্ব আহরণে ত্বরান্বিত করতে আমাদের এই লজিস্টিক এবং ইনফ্রাস্ট্রাকচার সুবিধা নিশ্চিতকরণে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য। রিফর্মের বিষয়ে আমাদের জাতীয় রাজস্ব বোর্ডের সকল কর্মচারী কর্মকর্তারা কিন্তু অন সেম পেজ। উই ওয়ান্ট রিফর্ম। এ সময় শাস্তি মওকুফের বিষয়ে বিবেচনার আশ্বাস দেন প্রধানমন্ত্রী। বলেন, কর ব্যবস্থায় যেসব অনিয়ম ও অস্পষ্টতা আছে তা দূর করতে হবে এনবিআরকেই। করদাতাদের উপর বোঝা না বাড়িয়ে বরং করজাল সম্প্রসারণ ও অটোমেশনে জোর দেন তারেক রহমান। বলেন, অপ্রয়োজনীয় খাতে সরকারি ব্যয় কমিয়ে গুরুত্ব দেয়া হচ্ছে প্রয়োজনীয় খাতে। যেটি অতীতে হয়ে গেছে, আমাদের প্রত্যাশা থাকবে যে ইনশাল্লাহ ভবিষ্যতে এরকম কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না। আপনারা যেটি চাইছেন সরকারের কাছে, সরকার অবশ্যই অত্যন্ত গুরুত্বের সাথে এটি বিবেচনা করবে এবং আমরা চাই সকলকে নিয়ে দেশটিকে গঠন করার জন্য। আমরা চাই যারা সৎ, যারা দক্ষ অফিসার্স আছেন তাদেরকে আরো বেশি করে কাজ করার সুযোগ করে দিতে। অনুষ্ঠানে 6,04,000 কোটি টাকা রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে কর ফাঁকি বন্ধ, বকেয়া আদায় নিরীক্ষা কার্যক্রমে গতি আনা সহ নানা কার্যক্রমের কৌশল তুলেন এনবিআর চেয়ারম্যান। আর অর্থমন্ত্রী জানান, কার্যক্রমে গতি আনতে সংস্থার বিভাজন এখন চূড়ান্ত পর্যায়ে। অগ্রিম ও বকেয়া কর আহরণের ক্ষেত্রে প্রতিটি কর অঞ্চলে মাস ভিত্তিক লক্ষ্যমাত্রা নির্ধারণ পূর্বক নিয়মিত মনিটরিং করা হবে। কর ফাঁকি শনাক্ত করে ট্র্যাক অ্যান্ড ট্রেস স্ট্র্যাটেজি অবলম্বন করা হবে। অনিবাসী করদাতাদের কর ফাঁকি পরিপালন ও তদারকি করা হবে। এডিআর নিষ্পত্তি দ্রুত করা হবে। রাজস্ব নীতি বিভাগ এবং রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ সৃজনের মাধ্যমে আমরা আরো দক্ষ ও গতিশীল রাজস্ব ব্যবস্থা প্রতিষ্ঠা করতে সক্ষম হব। সবশেষ অর্থ বছরে রেকর্ড 4,15,000 কোটি টাকা রাজস্ব আদায় করে এনবিআর। মইনুল হাসান, 71, ঢাকা। বাজারে নিত্যপণ্যের দাম স্থিতিশীল আছে বলে দাবি করেছেন বাণিজ্যমন্ত্রী। তবে মৌসুম না থাকায় কিছু সবজির দাম চড়া বলে স্বীকার করেন তিনি। এতে কৃষকরা পণ্যের ন্যায্য দাম পাচ্ছেন বলে মনে করেন কৃষিমন্ত্রী। বর্ষা মৌসুমে কাঁচামরিচ, টমেটো, আদা আমদানি বন্ধে দেশেই আধুনিক পদ্ধতিতে ফলন বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। তার দাবি, সারের পর্যাপ্ত মজুদ থাকার পরও ষড়যন্ত্র করে সংকট দেখানো হচ্ছে। শারমিনীরার রিপোর্ট। বর্ষা মৌসুমে সবজির বাজারে যেন লেগেছে আগুন। করলা থেকে পটল কিংবা কাঁকরোল 80 টাকার নিচে মিলছে না। আর কাঁচামরিচের দামের ঝাঁজ আগে থেকেই বাড়তি। কৃষিমন্ত্রী বলছেন, তিনি নিজেও বাজারে যান। বর্ষার কারণে সবজির দাম বেশি, এতে ন্যায্য মূল্য পাচ্ছে কৃষক। কাঁচামরিচ, টমেটো, আদা আমদানি বন্ধের উদ্যোগ নিয়েছে সরকার। একটা কৃষক 80 টাকা 1 কেজি করলা ফলাইতে কয় টাকা খরচ হয় একটু দেখেন না। ব্যাটারও তো ফ্যাট আছে, সংসার আছে, বাঁচতে তো হইব। যে কনসেপ্টে আমরা মিনি কোল্ড স্টোরেজে যাচ্ছি, কৃষক যেখানে ফলাবে তার গ্রামে এসে কাঁধে ভারে মাথায় নিয়ে কোল্ড স্টোরেজে নিয়ে রাখবে, কোনো ক্যারিং কস্ট নাই, তাহলে তার কস্টিংটা করে যাবে। প্রশ্নের জবাবে বলেন, দেশে সারের কোনো সংকট নেই, সিন্ডিকেট করলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। কোনো শর্টেজ নাই, সারপ্লাস আছে আমরা অনেক। গত বছর এই সময় যা ছিল তার থেকেও বেশি আছে। আমি নির্দ্বিধায় বলতে পারি এটা প্ল্যান ওয়াইজ একটা
ষড়যন্ত্রের অংশ। কিছু লাভ নাই, কিছু হবে না। আমাদের যত কিছুই করুক ইনশাআল্লাহ আশা করি আস্তে এটা কন্ট্রোলে আসবে। এদিকে সচিবালয় নিজ দফতরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, উৎপাদন খরচ বেশি হওয়ায় বাজারে কিছু জিনিসের দাম বেড়েছে। উৎপাদন করবেন সেটার জন্য জ্বালানি, সেটা গ্যাস হোক ইলেকট্রিসিটি হোক, তাহলে সেটা কম হতে হবে। আপনার যিনি উৎপাদন করেন যে শ্রমিক, তার প্রোডাক্টিভিটি বেশি হতে হবে, উৎপাদনশীলতা বেশি হতে হবে। আপনার যোগাযোগ ব্যবস্থা ভালো হতে হবে যাতে আপনি সাশ্রয়ী মূল্যে এক জায়গা থেকে আরেক জায়গায় পণ্য পরিবহন করতে পারেন। এরকম অনেকগুলি জিনিস মিলে একটা আইডিয়াল কন্ডিশনে পৌঁছা যায়। এর আগে সচিবালয়ে ভারতীয় ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন বাণিজ্যমন্ত্রী। এ সময় বাংলাদেশের বিনিয়োগ বাড়ানোর প্রস্তাব দেন তারা। দুদেশের স্বার্থে বাণিজ্যিক সম্পর্ক আরো ভালো করা উচিত বলে মনে করেন মন্ত্রী। প্রত্যেকটা জিনিসই তো ইন্টারঅ্যালাইন্ড, আপনি কিছু থেকে কোনো কিছুকে পুরোপুরি বিচ্ছিন্ন রাখতে পারেন না। আমরা আগামী দিন আশাই করতে পারি যে দুই দেশের উন্নতির স্বার্থেই ব্যবসায়িক সম্পর্ক, বিনিয়োগ সম্পর্ক, ট্রেড রিলেশন, এটি যত বেশি আগানো যায় সেটি ভালো। বাণিজ্যিক যে এই যে ব্লকগুলি, ট্রেড ব্লকগুলি, রিজিওনাল ব্লকগুলি হয়, এগুলি হয় তো অর্থনীতির প্রসারের জন্য। আবারও সীমান্ত হাট চালুর বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি। সেটার ব্যাখ্যাটাই আমি আপনাকে দিয়েছিলাম। ধন্যবাদ। শারমিন নীরা, ৭১, ঢাকা। চাহিদা আর প্রতিশ্রুতির চেয়ে ঋণ বিতরণ কম, তবুও ক্ষুদ্র ঋণে খেলাপি বেড়ে দাঁড়িয়েছে ২৬%। বাংলাদেশ ব্যাংকের সবশেষ তথ্য মতে চলতি বছরের মার্চ পর্যন্ত সিএমএসএমই খাতে খেলাপি প্রায় ৭৮,০০০ কোটি টাকা, যার সিংহভাগই ইসলামী ও রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোতে। বিশ্লেষকরা বলছেন, সামষ্টিক অর্থনীতির ভঙ্গুর অবস্থা আর আর্থিক খাতে দীর্ঘদিনের অব্যবস্থাপনা এমন সংকট ডেকে এনেছে, যা নতুন উদ্যোক্তাদের অর্থপ্রাপ্তির পথ আরও সংকুচিত করবে বলে আশঙ্কা তাদের। রাকিব হোসেনের রিপোর্ট। রপ্তানিতে বড় অবদান রাখতে না পারলেও স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন ক্ষুদ্র উদ্যোক্তারা। কিন্তু নানা সংকটে ছোট থেকে বড় হয়ে ওঠা হয় না অধিকাংশেরই। এক্ষেত্রে বড় সমস্যা অর্থায়ন, যা নিরসনে সরকারের নানামুখী প্রতিশ্রুতি থাকলেও পরিস্থিতির অবনতি হচ্ছে প্রতিনিয়ত। চলতি বছরের মার্চ পর্যন্ত সিএমএসএমই খাতের ঋণ প্রবাহ কমে নেমেছে ৩ লাখ কোটি টাকার নিচে। উল্টো খেলাপি ২৬% বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৭৮,০০০ কোটিতে। উদ্যোক্তারা বলছেন, এমন প্রেক্ষাপটে আরও কঠিন হয়ে যাচ্ছে ঋণ প্রাপ্তি। ব্যবসা তো গেম অফ আনসার্টিনিটি। এখন আমি ব্যবসা শুরু করার সাথে সাথে আমাকে ভ্যাটের কাগজ নিতে হইলো, ব্যাংকে আমি অ্যাকাউন্ট করতে পারতেছি না, এবং ফোর্স আমি নেগেটিভ সাইডেই গেলাম, ব্যবসা ওইটা চললোই না। দেন আবার কিন্তু এই কাগজগুলো বন্ধ করতে হবে। এই কাগজগুলো কিন্তু খুব ডেঞ্জারাস জিনিস। যতক্ষণ পর্যন্ত এই কাগজ ওপেন থাকবে আপনি কিন্তু চিঠি পেতেই থাকবেন, আপনার কিন্তু রিটার্ন দিতেই হবে, বা অ্যাটলিস্ট জিরো রিটার্নও আপনার সাবমিশনে যাইতে হবে। কেউ যদি সেই চ্যালেঞ্জটা নিয়ে তার বিজনেসটা গ্রো করার জন্য যদি ব্যাংকের কাছে তার দ্বারস্থ হয় লোনের জন্য, তখন ব্যাংক তাদেরকে বিশ্বাস করে না, তাদেরকে লোন দিতে তারা উৎসাহিত হয় না। তারা মনে করে যে মেয়েরা হয়তো তারা করতে পারবে না, লোনটা পরিশোধ করতে পারবে না। আরও উদ্বেগের কারণ হলো সিএমএসএমই খাতে সরবরাহকৃত ঋণের ২/৩ শিল্প বহির্ভূত। ফলে জিডিপি প্রবৃদ্ধি, কর্মসংস্থান কিংবা পণ্য বৈচিত্র্যকরণে মিলছে না কাঙ্ক্ষিত সুফল। বিশ্লেষকরা বলছেন, একদিকে মূল্যস্ফীতির চাপ, অন্যদিকে আর্থিক খাতের অব্যবস্থাপনায় সংকট ঘনীভূত হয়েছে এই খাতে, যা থেকে উত্তরণে উদ্যোগী হতে হবে সরকারকে। হয়তো অনেকে বন্ধ হয়ে গেছেন এবং লোন ফেরত দিতে পারছে না, যারা চলছে তাদের অনেকে ডিফল্ট করে গেছে, লোন সার্ভিস করতে পারছে না। এটা আমাদের মূলত বর্তমান অর্থনৈতিক সংকটের যে ব্যাপ্তিটা লার্জ থেকে শুরু করে মিডিয়াম, স্মল হয়ে এখন ইনফর্মাল কটেজ এন্ড মাইক্রোতেও আঘাত করছে, সেটাই উঠে আসছে। আমরা এমনও দেখেছি ওই সমস্ত ক্ষুদ্র ব্যবসায়ীরা যাদের একটু টাকার টার্নওভার বেশি, তারা বাড়ি করে, তারা বোন নামে সম্পত্তি করে, শ্বশুর বাড়ির নামে সম্পত্তি করে, তারা এমনকি কিছু কিছু আমরা দেখেছি পাশের দেশে যায় সম্পত্তি কিনছে, যারা সংখ্যালঘু সম্প্রদায়। টোটাল এসএমই অর্থায়ন কাঠামোকে আবার একটু পুনর্মূল্যায়ন করা উচিত। ২০২৫ সালে প্রায় ৮০% খেলাপি ঋণ উদ্ধার হয়। চলতি বছরের প্রথম ৩ মাসে এই হার ৫০%-এর ঘরে। রাকিব হোসেন, ৭১, ঢাকা।
রাজনীতির বাইরে থেকে বাংলাদেশ ভারতের ব্যবসায়িক সম্পর্ক এগিয়ে নিতে চায় ভারতের কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি সিআইআই। দুই দেশের বাণিজ্যে গতি আনতে প্রযুক্তি ও অবকাঠামো সহ বিভিন্ন খাতে ব্যবসায়ীদের নিয়ে 2টি টাস্ক ফোর্স গঠনের প্রস্তাব দিয়েছে সংগঠনটি। এফবিসিসিআই কার্যালয়ে দুই দেশের ব্যবসায়ী প্রতিনিধিদের বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সিআইআই প্রতিনিধিরা জানান, স্বাস্থ্য, প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, সৌরশক্তি সহ 8টি খাতে বাংলাদেশে ব্যবসা সম্প্রসারণে আগ্রহী তারা। পাশাপাশি শুল্ক ও অশুল্ক বাধা দূর করে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে 2টি টাস্ক ফোর্স গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। এ সময় এফবিসিসিআইয়ের প্রশাসক ফজলুল হক বলেন, দুই দেশের মধ্যকার অশুল্ক বাধা দূর করে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান এবং ব্যবসায়িক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার কথা জানায় শীর্ষ এই ব্যবসায়ীদের সংগঠন। দুই দেশের বাণিজ্য বৃদ্ধিতে মানে অশুল্ক বাধা যেগুলো আছে, যেগুলো অনেক সময় আমরা পলিটিক্যালি কানেক্টেডও বলে থাকি, সো এই বাধাগুলো দূর করার ক্ষেত্রে তারাও তাদের সরকারের উপরে মানে চাপ প্রয়োগ না বলে আমি বলি যে তারা মানে আলোচনাটা আরেকটু মানে জোরদার করবেন, যাতে করে এই অশুল্ক বাধাটা দূর হয়। এবং আমাদের তরফ থেকেও এটা যদি কোনো করণীয় কিছু থাকে, আমরা সরকারের সঙ্গে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমরা চাই যে কোনো রকম অশুল্ক বাধা যেন না থাকে। যে এবারে ডিপ ডাইভ আমাদের করতে হবে এক একটা সেক্টরে, এবং প্রত্যেকটি কোম্পানি যারা এসছে তারা ব্যবসা বাড়াতে এসছে, এখানে ব্যবসা মানে ইনভেস্টমেন্ট বাড়াতে এসছে। এখান থেকে শুধু যে এখানেই এক্সপোর্ট করা তা নয়, অনেকেই এখান থেকে ইম্পোর্টও করছেন। নতুন সরকারের আমলে প্রথমবারের মতো পরিকল্পনা কমিশনে হতে যাচ্ছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভা, যেখানে অনুমোদন পেতে পারে 10,046 কোটি টাকার 11 প্রকল্প, যেখানে জ্বালানি নিরাপত্তা জোরদারে থাকছে 2টি তেলের ট্যাঙ্কার কেনার প্রস্তাব। অনুমোদন পেতে পারে ঢাকায় বৈদ্যুতিক অবকাঠামোর সম্প্রসারণ প্রকল্প। এছাড়া 10টি মেডিকেল কলেজের 19টি আবাসন নির্মাণ প্রকল্পের সংশোধনী প্রস্তাব থাকছে এই সভায়। অনুমোদনের তালিকায় রয়েছে নতুন 7টি ও সংশোধিত 4টি প্রকল্প, যেখানে সরকারের নিজস্ব অর্থায়ন 8,777 কোটি এবং প্রকল্প ঋণ হিসেবে থাকছে 1,361 কোটি টাকা। বছরে সর্বনিম্ন $50 লাখ পণ্য বা সেবা রপ্তানি করলেই মিলতে পারে এইচএসবিসি রপ্তানি শ্রেষ্ঠত্ব পুরস্কার। চলতি বছর দেয়া হবে 4 ক্যাটাগরিতে। এর মধ্যে তৈরি পোশাক খাতে বছরে 10 কোটি, উদীয়মান খাতের উৎপাদন ক্যাটাগরিতে ন্যূনতম 1 কোটি এবং সেবা খাতে $50 লাখ বেশি আয়ে মিলবে এই সুযোগ। এছাড়া অংশ নিতে পারবে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ খাতের প্রতিষ্ঠানগুলো। রপ্তানি আয়ের পাশাপাশি প্রতিষ্ঠানের অর্থনীতিতে অবদান, সামাজিক দায়বদ্ধতা, টেকসই পরিচালনা, বৈচিত্র্য ও নিয়ন্ত্রক সংস্থার নীতিমালাও বিবেচনায় নেওয়া হবে বিজয়ী নির্বাচনে। 2010 সাল থেকেই এর পৃষ্ঠপোষকতা করছে বাণিজ্য মন্ত্রণালয় ও ব্রিটিশ হাই কমিশন। ভূমিকম্পে বিধ্বস্ত অর্থনীতি পুনর্গঠনে যুক্তরাজ্যের কাছ থেকে নিজেদের 31 টন স্বর্ণ ফেরত চায় ভেনেজুয়েলা, যা গেল 18 বছর ধরে আটকে আছে ব্যাংক অফ ইংল্যান্ডের ভল্টে। দীর্ঘদিনের রাজনৈতিক ও আইনি জটিলতায় স্বর্ণের মজুদ উদ্ধার করতে পারেনি মাদুরো প্রশাসন। সম্প্রতি ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত অর্থনীতি পুনরুদ্ধারে আবারও সেই স্বর্ণ উদ্ধারের চেষ্টা করছেন যুক্তরাষ্ট্রের সমর্থন পাওয়া প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। নুসরাত মৌমি জানাচ্ছেন বিস্তারিত। যুক্তরাজ্যের ব্যাংক অব লন্ডন, যেখানে গেল 18 বছর ধরে সংরক্ষিত আছে ভেনেজুয়েলার 31 টন স্বর্ণ, যার আনুমানিক মূল্য $4 বিলিয়ন। দীর্ঘদিনের রাজনৈতিক ও আইনি জটিলতায় আজও উদ্ধার করতে পারেনি লাতিন দেশটি। তবে সম্প্রতি ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত অর্থনীতি পুনর্গঠনে প্রয়োজন মূল্যবান এই সম্পদ। তাই নতুন করে আবারও তোড়জোড় শুরু করেছে রদ্রিগেজ প্রশাসন। বিশ্বের অন্যতম নিরাপদ স্বর্ণভল্ট পরিচালনা করে ব্যাংক অব ইংল্যান্ড, যেখানে সংরক্ষিত আছে বহু দেশের বৈদেশিক স্বর্ণের রিজার্ভ। 2008 সালে কিছু অংশ জমা রাখে ভেনেজুয়েলাও, কিন্তু 2018 সালের প্রেসিডেন্ট নির্বাচনের পর শুরু হয় নতুন সংকট। রাষ্ট্রপতি হিসেবে নিকোলাস মাদুরোকে বৈধতা দেয়নি যুক্তরাজ্য। সমর্থন জানায় নিজেকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট ঘোষণা দেয়া বিরোধী নেতা হুয়ান গুয়াইদোকে। পরবর্তীতে দুই পক্ষই দাবি করে স্বর্ণের নিয়ন্ত্রণ, যার ফলে তৈরি হয় জটিলতা। 2020 সালে করোনা মহামারীতে সৃষ্ট অর্থনৈতিক সংকট মোকাবেলায় স্বর্ণ চেয়ে ব্রিটিশ আদালতে মামলা করেও ব্যর্থ হয় মাদুরো সরকার।
2026-এর পট পরিবর্তনে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েই যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকের উদ্যোগ নেন ডেলসি রড্রিগেজ। অর্থনীতির পুনরুদ্ধারে তেল খাতে বিদেশি বিনিয়োগ ও আঞ্চলিক বিভিন্ন সহযোগিতা বৃদ্ধিতে নেন নানা উদ্যোগ। তবে গেল জুনের ভয়াবহ ভূমিকম্পে আবারও টানাপোড়েন শুরু হয় অর্থনীতিতে। জাতিসংঘের তথ্য বলছে ভূমিকম্পে ক্ষতি হয় $19.5 বিলিয়ন, মূল্যস্ফীতি ঝাঁকে 20%। এমন বিধ্বস্ত অর্থনীতিকে টেনে তুলতে স্বর্ণ উদ্ধারের কাজ শুরু করেন রড্রিগেজ। চিঠি দেন রাজা তৃতীয় চার্লসকেও। তবে যুক্তরাজ্যের সাংবিধানিক কাঠামো অনুযায়ী চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে দেশটির সরকার ও সংশ্লিষ্ট অর্থনৈতিক কর্তৃপক্ষের উপর। নুসরাত মৌমি, 71। দর্শক, 71 বিজনেসে এই ছিল এখনকার মতো। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথেই।